এখন কি আমরা তাহলে ক্লাস শুরু করব? ক্লাস শুরু করার আগে আসলে তোমাদের যে উপস্থিতি আমি দেখতে পেলাম তার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। দীর্ঘ প্রায় 7-8 মাস পর আমরা আবার আমাদের এক্সটেনশন ক্লাসে ফিরে আসলাম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি তোমরা পারফর্ম করেছো। দ্যাট মিনস কমিউনিকেশন অলরেডি আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি, কিন্তু জাস্ট আমি 5-6 মিনিটের মাঝখানে আমি তোমাদেরকে আমাদের লাস্ট যে সেশনগুলো ছিল সেইগুলো নিয়ে একটু ব্রিফ আলোচনা করব। তার পরবর্তীতে আমরা আজকে নতুন আমাদের সেশনে যাব, গ্রুপ ডিনামিক্সে যাব। তোমাদের কমিউনিকেশনের কথা নিশ্চয়ই মনে আছে যে কমিউনিকেশনের যে আইটেমগুলো আমরা দেখেছিলাম, যে কমিউনিকেশন কি, তারপর আমরা দেখেছি কমিউনিকেশনের টাইপস গুলো দেখেছি। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কমিউনিকেশনের আসলে গুরুত্বটা কি, এবং ইনিশিয়াল স্টেজে এগুলো করার পর আমরা বলতে চাচ্ছিলাম যে কমিউনিকেশন ইজ এ প্রসেস। এই যে আমি কথাটা বলেছিলাম যে কমিউনিকেশন ইজ এ প্রসেস, এটার পরবর্তীতে আমি ব্যাখ্যা দিয়েছি, এবং এখানে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন এলিমেন্টস এর কথা বলেছেন, এবং বিভিন্ন যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো আমরা দেখেছিলাম। এর মধ্যে বার্লোস মডেল আমরা একদম ডিটেলস দেখেছি, শ্যানোনোভারের মডেলস দেখেছি, লিগেন্সের মডেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং এই সবগুলো মডেল থেকে যে আমাদের যে বিষয়বস্তুটা উঠে এসেছিল সেটা হচ্ছে যে কমিউনিকেশন যদি করতেই হয় এবং কমিউনিকেশন যেহেতু একটি প্রসেস, এখানে আমার বেসিক্যালি 4টা এলিমেন্ট রয়ে গিয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসএমসিআর মডেল বা এসএমসিআর। যে এলিমেন্টস গুলো রয়েছে সেগুলো, তাহলে এসএমসিআর বলতে আমরা কি বোঝাতে চাচ্ছিলাম? একটা ছিল সোর্স, মেসেজ, চ্যানেল এন্ড রিসিভার। এবং আমরা যখন বিভিন্ন ব্যাখ্যা এসেছে এবং বিভিন্ন সায়েন্টিস্টদের মডেলও এসেছে, তখন কিন্তু আমরা বলেছি যে এই 4টা জিনিস দিয়েই কিন্তু কমিউনিকেশনকে আমরা কমপ্লিট করতে পারছি না। এটার সাথে অ্যাটলিস্ট আমাদের ফিডব্যাককে ইনভলভ করা উচিত, এবং পরবর্তীতে ফিডব্যাকও এসেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম এই যে কমিউনিকেশন যে আমরা করছি, দেখো আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে কমিউনিকেশনই করছি। কমিউনিকেশন যখন করা হয়, এই কমিউনিকেশন করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি, যেটাকে আমরা বলতে চাচ্ছি যে কমিউনিকেশনের বেরিয়ার। যেমন প্রথমে আমরা বলতেছিলাম যে ম্যাডাম আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। দ্যাট মিনস সোর্সের যে মেসেজটা ডেলিভারি হচ্ছে রিসিভারের কাছে, এখানে ভালোভাবে যাচ্ছে না। ভালোভাবে না যাওয়ার অর্থটাই কি? তাহলে রিসিভার কিন্তু আমাকে এই মেসেজটা রিসিভ করতেও পারবে না, এই প্রবলেমটা হতে পারে। অথবা ধরো এই যে যে চ্যানেলটি আমি ইউজ করছি সেই চ্যানেলের কোনো প্রবলেম থাকতে পারে, এর কারণে রিসিভারের কাছে যাবে না। বা এরকমও হতে পারে সোর্স ভালো, মেসেজ ভালো, চ্যানেলও ভালো, কিন্তু যারা আমার রিসিভার রয়েছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, তার কারণেও কিন্তু আমার মেসেজটা সঠিকভাবে পৌঁছাবে না। এই যে এই বিষয়গুলো, এগুলো আমরা আলোচনা করেছি, বেরিয়ার্স ইন কমিউনিকেশন, এটা আমরা দেখেছি। তারপরে কিভাবে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারি বা রিকভারি করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং লাস্ট ক্লাসে আমার যতদূর মনে পড়ে আমরা ফিডব্যাক নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই ফিডব্যাকের প্রয়োজনীয়তাটা কি ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছিলাম। আমরা কি এই পর্যন্ত কি আমাদের কথাগুলোকে রিক্যাপ করতে পেরেছি? গুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। দেখো কমিউনিকেশনের ডেফিনেশনটাকে আমরা এভাবে দিয়েছিলাম, সোর্স থেকে মেসেজ যাচ্ছে রিসিভারের কাছে, রিসিভারের থেকে আবার ফিডব্যাক হয়ে আসছে, তার যে প্রতিক্রিয়াটি রয়েছে সেটি। এবং বিভিন্ন সায়েন্টিস্ট আমাদের এই ডেফিনেশনটি দিয়েছিলেন,
কমিউনিকেশনটা কি, এটা একটা প্রসেস এবং সেন্ডিং এন্ড রিসিভিং থ্রু চ্যানেল, এই কথাগুলো আমরা বলেছিলাম। এবং টাইপস অফ কমিউনিকেশন আমরা দেখেছিলাম, বলেছিলাম যে বিভিন্ন রকমের কমিউনিকেশন হতে পারে, রিটেন কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন। এবং কমিউনিকেশন যে একটা প্রসেস, সেই ব্যাখ্যাটি এখানে রয়ে গিয়েছিল এবং আমি 7টি পয়েন্ট দিয়ে তোমাদের এই ব্যাখ্যাটাকে দেওয়ার চেষ্টা করেছিলাম। ইন্টারনেট মেসেজ, এনকোডিং, ট্রান্সমিশন, রিসিপশন, ডিকোডিং, আন্ডারস্ট্যান্ডিং এবং ফাইনালি ছিল আমার ফিডব্যাক। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল, বলবো ম্যাম? হ্যাঁ, শিওর। ম্যাম আমাদের আগের যে ক্লাসের খাতাটা, সেটা তো আমরা ম্যাম অনেকেই হলে রেখে আসছি, তো এই ক্লাস লেকচারের যদি একটা কপি পাওয়া যেত ম্যাম আমাদের জন্য ভালো হতো, আগেরটা একটু রিক্যাপ করতে পারতাম ভালোভাবে। আচ্ছা, খুব ভালো কথা বলেছো। যেহেতু আজকে আমার সুযোগ এসেছে তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করার, তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই একটা ডিভাইস নিয়ে আজকে আমার সাথে ক্লাসে বসেছো, ঠিক না? এবং আমি জানি এখন আমার 99% স্টুডেন্ট মানে স্মার্টফোন ব্যবহার করে। তোমরা জাস্ট আমার এই ছবিগুলোর পিক নিতে পারো, আমি তো সেই ব্যাপারে আমার কোনো রেস্ট্রিকশন নাই। তুমি যদি বলো আমি জাস্ট প্রথম স্লাইড থেকে শুরু করব আবার, ঠিক আছে? আমি ব্যাক করছি। জি ম্যাডাম। সেটাই ভালো। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের তো এই ধরনের প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতেই হবে। দেখো এই স্লাইডটাতে আমার কি আছে, যে আমি মিনিংটা আছে, টাইপস আছে এবং কমিউনিকেশন ইজ এ প্রসেস, সেই কথাগুলো এখানে আমার রয়েছে। যেহেতু এখানে আমি আর ব্যাখ্যা দিব না, তোমরা শুধু তোমাদের স্লাইডটাকে স্ন্যাপ নাও, তারপর আমি নেক্সট স্লাইডে চলে যাব, ঠিক আছে? আমাকে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিও যে ম্যাডাম নেক্সট নেক্সট এই ধরনের একটা কথা বলো। জি ম্যাডাম, নেক্সট স্লাইড। ম্যাম নেক্সট স্লাইড প্লিজ। ম্যাম নেক্সট স্লাইড প্লিজ। ম্যাম নেক্সট স্লাইড প্লিজ। ম্যাম নেক্সট স্লাইড প্লিজ। ম্যাম নেক্সট স্লাইড। ম্যাম নেক্সট স্লাইড প্লিজ। এই পর্যন্তই হলো মেসেজের প্রসেসটা। এই প্রসেস পর্যন্ত এই 7 নাম্বার পয়েন্ট। থ্যাংক ইউ ম্যাম। এখন হচ্ছে ফাংশনস অফ কমিউনিকেশন। এখানে আমরা 4টা বেসিক ফাংশন পড়েছিলাম, যে ইনফরমেশন ফাংশন, কমান্ড ফাংশন। যাব নেক্সট স্লাইডে। জি জি ম্যাম। ইনফ্লুয়েন্স ফাংশন এন্ড ইন্টিগ্রেটিভ ফাংশন। জি ম্যাম হয়েছে। এই পর্যন্তই ছিল আমার প্রথম ক্লাসটা। এখন আমি নেক্সট ক্লাসে যাচ্ছি। আল্লাহ কোন সমস্যা নাই রে। আল্লাহ কি হলো রে? আমার এই স্লাইডটাতে কি কি আছে দেখো, যে এলিমেন্টস আছে, ক্যারেক্টারিস্টিক্স,
অফ গুড কমিউনিকেটর আছে, কোয়ালিটিস অফ এ গুড মেসেজ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসিভার, এই জিনিসগুলো আছে। ম্যাম স্ক্রিন শেয়ারিং সম্ভবত অফ হয়ে গিয়েছে। তাই জি ম্যাম। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। ম্যাম আগের স্লাইডটা দেখতে। এটাতে এই বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, এখন আমাদের যে হেডলাইনটি আছে সেটা হচ্ছে মডেলস অফ কমিউনিকেশন। বিভিন্ন মডেলের আমরা একটা লিস্ট দেখেছিলাম, কিন্তু সবগুলো আমরা পড়িনি। ম্যাডাম আগের স্লাইডটা একটু প্লিজ ম্যাডাম। জি এটা ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা আচ্ছা, জি ম্যাম, হয়েছে ম্যাডাম, থ্যাংকস ম্যাম। প্রথমে আমাদের আছে লিস্ট, বিভিন্ন সায়েন্টিস্টদের মতে নাম যেগুলো রয়েছে সেগুলো দিয়েছে, আর আমরা পরবর্তীতে ডিটেলস করেছি দু একটি। বার্লোস মডেল, এটা আমাদের ডিটেলস। এখানে একটি কোশ্চেনের কথা তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা বলেছিলাম যে এক বছর যদি বার্লোস মডেল আসে, পরের বছর কিন্তু লিগেন্স এর মডেল আসে। হ্যাঁ, বা বার্লোস মডেল যখন আসে তখন এটাকে অনেক সময় এসএমসিআর মডেল দিয়েও কিন্তু বলা হয়ে থাকে। এবং এই বার্লোস মডেল পরবর্তীতে যে রূপ ধারণ করে শুধুমাত্র 4টা এলিমেন্ট নেই, এই জন্য এটাকে কিন্তু মডিফাইড মডেলও বলা হয়ে থাকে। এই কথাগুলো মনে আছে তোমাদের? ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। জি ম্যাডাম। আচ্ছা, আমরা কিন্তু মডেল শেষ করে ফেলেছি, এখন দেখো অন্য একটি জায়গায় এসেছি, নয়েজ ইন কমিউনিকেশন। এটা আমার এই ক্লাসের লাস্ট স্লাইড, এটাকে ক্লোজ করব। ওকে ম্যাম। এটা হেডলাইনটি হচ্ছে ইম্পর্টেন্স ইন কমিউনিকেশন ইন এক্সটেনশন ওয়ার্ক। এটার কিন্তু আমরা ক্লাসের ডিটেলস আলোচনা করেছিলাম, এখানে শুধুমাত্র কিন্তু আমার হেডলাইন গুলো দেয়া। আমি এখন এটাকে আর ব্যাখ্যায় যাব না, এটা তোমরা ইজিলি কালেক্ট করে নিতে পারবে। নয়েজ ইন কমিউনিকেশন, যেটা আমরা লাস্ট ক্লাসের লাস্ট স্লাইডে দেখে এসেছিলাম, এখানে আমার ডিটেলস ম্যাম রয়েছে। আগের স্লাইড একটু দেখানো যাবে? যাবে। জি ম্যাম, থ্যাংক ইউ। নয়েজ ইন কমিউনিকেশন, এই নয়েজটাকে কিন্তু আমরা কি বলতে পারি? অবস্ট্রাকল বলতে পারি, প্রবলেম বলতে পারি, ঠিক আছে? জি ম্যাম।
যাবো নেক্সট স্লাইডে। জি ম্যাম। ম্যাম সিলেকশন অফ রং চ্যানেল এই জিনিসটা আরেকবার একটু বললে ভালো হয়। একটু বললে ভালো হয় না? আচ্ছা, আমরা কি বলেছি যে কমিউনিকেশন যখন আমরা করব, এখানে 4টা এলিমেন্ট আমার রয়েছে, সোর্স, মেসেজ, চ্যানেল এবং রিসিভার। এবং আমরা কিন্তু জানি যে প্রতিটি এলিমেন্টকেই কিন্তু ওয়ার্কেবল হতে হবে, ইফেক্টিভ হতে হবে, এবং তাদের এবিলিটি থাকতে হবে এই কমিউনিকেশনের জন্য। এই কনসেপ্টটুকু তোমার মাথায় থাকতে হবে যে 4টা জিনিসই একসাথে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার কমিউনিকেশন হবে না। আমার আজকের হেডলাইনটা হচ্ছে নয়েজ ইন কমিউনিকেশন, অথবা ব্যারিয়ার্স ইন কমিউনিকেশন, অথবা প্রবলেমস ইন কমিউনিকেশন। টোটাল কমিউনিকেশন যে প্রসেসটি রয়েছে তার নয়েজ কিভাবে হতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব। যখন এটি তোমাদেরকে আমি পড়াচ্ছি তখন কিন্তু এই নয়েজটা শুধুমাত্র আমার কমিউনিকেটরের কাছ থেকে আসবে না, বা শুধুমাত্র আমার মেসেজ থেকে আসবে না, শুধুমাত্র আমার চ্যানেল থেকে হবে না, শুধুমাত্র আমার রিসিভারেরই থাকবে না, প্রত্যেকটা আইটেমের কিন্তু থাকতে পারে। কমিউনিকেটরের প্রবলেম থাকতে পারে, মেসেজের প্রবলেম থাকতে পারে, চ্যানেলের প্রবলেম থাকতে পারে এবং রিসিভারেরও প্রবলেম থাকতে পারে। আমি লাস্ট স্লাইডে জাস্ট এক্সাম্পল দিয়েছিলাম, কমিউনিকেটরের এক্সাম্পল দিয়েছি। এখন এই জায়গাটিতে রয়েছে আমার সিলেকশন অফ রং মেসেজ। আমি যদি রং মেসেজ সিলেকশন করি, জাস্ট তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে সকালে আমার কাদের ক্লাস, লেভেল 3 ক্লাস, ঠিক না? তোমরা তো লেভেল 3-তে পড়ো। জি ম্যাম। জি ম্যাম। গতকালকে পর্যন্ত আমার ক্লাস ছিল লেভেল 4 এর ক্লাস, ঠিক আছে? লেভেল 4 এর যখন আমি বিটিআরএন এ ক্লাস নিয়েছি সেখানে কিন্তু আমার লেভেল 4 এর আইডিটা উঠে এসেছে। আমি যখন সকালে আজকে ক্লাস করছি, তোমাদের জন্য ল্যাপটপ ওপেন করছিলাম, তখন আমার লেভেল 4 আসছিল। আচ্ছা, ধরো আমি যদি এটা খেয়াল না করে জাস্ট স্লাইডটাকে তোমাদের জন্য শো করে দিতাম, লেভেল 4 এর ক্লাস আমি কিন্তু বিটিআরএন নিচ্ছি, তোমাদেরকে দিচ্ছি, তাহলে ওই লেভেল 4 এর মেসেজ কি তোমাদের সাথে ফিট করতো? করতো না। ধরো আমি ঘটনাক্রমে পড়িয়ে যাচ্ছি, কতক্ষণ পড়ার পর তোমরা আমাকে বললাম, ম্যাডাম এই আইটেমগুলো তো আমাদের না, এটা তো মনে হচ্ছে অন্য জায়গা, তুমি জানো না লেভেল 4 এর কিনা, তুমি আমাকে বললা যে এটা অন্য জায়গায়। এটা আমি একটা জাস্ট আমার বাস্তব উদাহরণ দিয়ে বললাম। এখন আমি আসি আমার ফার্মার্স লেভেলে, আমি আসি আমাদের ফার্মাররা কি চাষ করে থাকে, বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে, বিভিন্ন ধরনের সিরিয়াল ক্রপস চাষ করে, ওয়েলস ক্রপ চাষ করে, ইত্যাদি বিভিন্ন কৃষি কাজ করে থাকে। আমার এখন যে সিজনটা এখন চলছে এগ্রিকালচারের সাইড থেকে যদি আমি চিন্তা করি, রবি সিজন কিন্তু আমার স্টার্ট হয়ে গিয়েছে। রবি সিজনে কি করবে, ইউজুয়ালি আমার কৃষকরা বিভিন্ন ধরনের শাকসবজি, আলু, তারপর বিভিন্ন যেমন উদাহরণ শাকসবজির মধ্যে যদি আমি উদাহরণ দিই, ক্রুসিফেরাস গ্রুপের কিছু শাকসবজি করবে, ফুলকপি, বাঁধাকপি, সরিষা ইত্যাদি ইত্যাদি। এখন আমার একটা ট্রেনিং আসলো যে কি করে কৃষকদেরকে ধানের মাজরা পোকা কন্ট্রোল করতে হবে। একেবারে পিক পিরিয়ড আমার এখন রবি সিজনের। হ্যাঁ, এখন কৃষকরা আমার মাঠে কি করছে, সবজির চারা রোপণ করছে বা তার নার্সারি মানে জাস্ট নার্সিং করছে। এই পর্যায়ে আমি তাদেরকে ট্রেনিং এর জন্য ডেকে নিয়ে আসছি যে তোমরা আসো, কি করে ধানের মাজরা পোকাটাকে কন্ট্রোল করবে সেই বিষয়ে তোমাদেরকে আমি ট্রেনিং দিব। আমার কৃষককে ডাকলে কিন্তু তখন আসবে না। ঠিক এই মেসেজটা ভাইস ভার্সা হবে, যখন আমার ধানের একটা স্টেজে চলে যাবে, পোকার আক্রমণ হওয়ার প্রবণতা থাকবে, ওই সময়ে যদি কৃষকদেরকে ডেকে আমি বলি যে আসো তোমাদেরকে আমি এখন রবি ক্রপস নিয়ে একটা ট্রেনিং দিব, আমার কিন্তু কৃষক আসবে না।
এটা যেমন একটা এক্সাম্পল, এটা আমি একটা রং মেসেজ সিলেকশন করলাম। এর পরবর্তীতে আমি আরো একটা উদাহরণ দিতে চাই যে কিছু কিছু কৃষক রয়েছে কখনোই আমার ভেজিটেবল চাষ করে না, তারা সাধারণত ধান, গম এই সবজিগুলোর মধ্যেই থাকে, মাছ এগুলোতে করে। আমি তাদেরকে এখন ভেজিটেবলের উপর ট্রেনিং দিয়ে যাচ্ছি ইত্যাদি, তাহলেও কিন্তু আমার হবে না। অথবা আমার কৃষকরা হচ্ছে মাছ চাষি, কিছু কিছু পার্টিকুলার এরিয়া যেখানে মাছ চাষ হয়ে থাকে ব্যাপক আকারে, ওই কৃষকদের জন্য আমি ট্রেনিং নিয়ে আসলাম বা কোনো ধরনের প্রোগ্রাম নিয়ে আসলাম, বা এগ্রিকালচার অফিসার শুধু তাদেরকে বলছে যে ধান চাষ করেন, কাজ হবে। এটাই বলছে যে আমি যে যাদেরকে দিয়ে ইউজ করাতে চাচ্ছি তাদের ওই মেসেজটির ইউটিলিটি আছে কিনা, তাদের ইউজ আছে কিনা, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? জি ম্যাডাম। জি ম্যাম। আমি যাবো নেক্সট স্লাইডে। জি ম্যাম। রিসিভার্স ইনএবিলিটি, যদি রিসিভারের ইনএবিলিটি থাকে, যেমন এখন তো সকাল 9টায় আজকে আমি ক্লাসটা শুরু করলাম, তবে তোমাদের এখানে যে আমি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি 120, হ্যাঁ, এটা তো আমার মনে হয় না আমার হোল সি সেকশন এখানে আছে, আমার ধারণা এখানে অন্য সেকশনের স্টুডেন্টসও কিছু আছে, কথা ঠিক কিনা বলো? আচ্ছা, জি ম্যাম। জি ম্যাম। আমি যদি একদম ট্রুলি দেখি যে আমার সি সেকশনের স্টুডেন্টস কয়জন আছে, ধরে নিচ্ছি, ধরো আমার 99 বা 100 স্টুডেন্টের মধ্যে আছে 70, আমি ধরে নিচ্ছি 70 স্টুডেন্ট আছে। এই যে বাকি 30 জন যে স্টুডেন্টস রয়েছে, স্টুডেন্ট বিভিন্ন কারণে কিন্তু সে আমার এই ক্লাসটায় উপস্থিত হতে পারেনি। কেমন সেটি ধরো তার ঘুম ভাঙেনি, বা তার ডিভাইসটি কাজ করছে না, বা তার এভাবে অনলাইনে ক্লাস করতে ভালো লাগছে না, বা তার শারীরিক অসুস্থতা থাকতে পারে না। এই জিনিসগুলোতে 30% আমার চলে গেল। বাকি যে আমার 70% স্টুডেন্টস রয়েছে তারা উপস্থিত রয়েছে, কিন্তু দেখা গেল সে আমার ক্লাসটি মনোযোগ সহকারে শুনছে না, সে ওদিক তাকিয়েছে, সেদিক তাকিয়েছে, ইত্যাদি। অতএব এই যে আমি মেসেজ দিচ্ছি, তোমাদেরকে দিচ্ছি, এটাকে সবসময় রিসিভ হতে হবে, সেটাও কিন্তু সম্ভব না, বা সেটাও নির্ভর করছে আমার যারা রিসিভার রয়েছে সেই রিসিভারের উপর। এটা যেমন তোমাদের এক্সাম্পল দিলাম, আমি যদি আমার এখন কৃষক পর্যায়ে এক্সাম্পলটা দিই, এটা কি হতে পারে? যেমন আমি আমার কৃষকদেরকে বললাম যে আমরা এখানে খুব হাই টেকনোলজির কিছু বিষয় আপনাদেরকে অ্যাডাপশন করাতে চেষ্টা করব। তখন কৃষক বলল যে কি জিনিস স্যার? তখন আমি বললাম যে আপনাদের মেকানাইজেশনে নিয়ে যাব আমি, বা আপনাদের এই যে মেকানাইজেশনের একটা পার্ট হিসেবে যদি বলি যে পোস্ট হারভেস্টের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো আপনাদের হাতে করতে হবে, সব মেশিনে কাজ করবে। হ্যাঁ, কৃষক তো প্রথম পর্যায়ে খুব খুশি হলো যে সে মেকানাইজেশনে যাচ্ছে বা তার সময় লাগবে না ইত্যাদি। ধরো আমি তাকে বুঝালাম, সে যখন মেশিন ইউজ করতে যাবে তখন তো দেখা যায় সে মেশিন চালু করতে পারে না, কিভাবে এটা কাজ করে সেটাও করতে পারছে না, বা ফাইনালি কি হবে সেটাও বুঝতে পারছে না। এটা কার দুর্বলতা বলো? এটা হচ্ছে আমার রিসিভারের দুর্বলতা। রিসিভারের এই কারণে তার ইনএবিলিটির কারণে পারছি না। এখানে এই জিনিসগুলো প্রত্যেকটা সাইড থেকে এভাবে আসতে পারে। ধরো আমি সব বিষয়ে জানি কিন্তু আজকে আমার শরীরটা ভালো না, আমার কিন্তু তখন কাজ করতে ইচ্ছা করবে না, বা এই যে ম্যাডাম আজকে পড়াচ্ছে সেই জিনিসগুলো কিন্তু রিসিভ করতে ইচ্ছে করবে না। এটাই হচ্ছে রিসিভারের ইনএবিলিটি। এবং সবচেয়ে বড় যে জিনিস যেটা আমার ছিল ইউটিলাইজেশন অফ মেসেজ। তোমরা কিন্তু আজকে ক্লাসে উপস্থিত কেন হয়েছো তোমরা জানো, তোমাদের যদি ভবিষ্যতে কোনো পরীক্ষা হয় এখান থেকে কোশ্চেন আসবে, ইত্যাদি আসবে। আজকে যদি তোমাদেরকে আমি ডিক্লেয়ার দিয়ে দিই যে তোমাদেরকে আমি যাই পড়াই না কেন এখান থেকে কোনো পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না, এবং এটা তোমার ডিগ্রির সাথে কোনো রিলেভেন্সি নেই, বা তোমার কোনো অসুবিধা নেই, তুমি কিছুই করতে হবে না, বলো তো আমার এই 121 জন ছাত্র কি থাকবে ক্লাসে? থাকবে ম্যাম ইতিমধ্যে 4 জন কমে গেছে ম্যাম। হ্যাঁ, 117 এখন দেখতে পাচ্ছি আমি। এখন থাকবে না। তাহলে দেখো, তাহলে তোমার ইন্টারেস্টটা কি? তোমার বেনিফিটের জন্য তুমি কিন্তু এই ক্লাসে বসে আছো। আমি মেসেজটা তোমাদেরকে দিতে পেরেছি। অতএব তোমার
ইউটিলাইজেশন থাকতে হবে, তোমার ইন্টারেস্ট থাকতে হবে, সাথে সাথে তোমার এবিলিটিও থাকতে হবে এই কাজগুলো করার বা বোঝার। মানে ম্যাম যার যা দরকার তাকে তাই দিতে হবে। হ্যাঁ, ভেরি গুড আনসার। যে আমার নিড বেসড, আমরা কি বলেছি যে এক্সটেনশন ইজ এ নিড বেসড প্রোগ্রাম, এক্সটেনশন ইজ এ নিড বেসড ওয়ার্ক, যে যার যেটা প্রয়োজন সেটা। এবং তোমরা লেভেল 2 তে পড়ে এসেছো, আমি তোমাদেরকে পড়িয়েছি যে ক্লাসরুমের পড়া থেকে এক্সটেনশন পড়ার মধ্যে যে বেসিক পার্থক্যটা, সেটাই হচ্ছে ক্লাসরুমে আমরা 4 দেয়ালের মধ্যে থাকি, নির্দিষ্ট আমাদের ফ্রেমওয়ার্ক রয়েছে, এটুকুর মধ্যে আমরা ঘোরাফেরা করি। আর আমার এক্সটেনশনটা কি, নিড বেসড, আমার যখন যতটুকু যেটা প্রয়োজন ঠিক সেটাই তাদেরকে আমি দিচ্ছি, এবং তাহলে সেটা তারা ইউটিলাইজ করতে পারছে, সেটাই এক্সটেনশন। গুড। ওকে নেক্সট স্লাইডে যাই। জি ম্যাম। হাউ টু ওভারকাম, এই নয়েজ গুলোকে আমি কিভাবে ওভারকাম করব। ধরো নয়েজকে যদি ওভারকাম করতে চাই, শুধুমাত্র কি আমার একজন গুড কমিউনিকেটরের দ্বারাই কি সম্ভব এই নয়েজকে ওভারকাম করা? না ম্যাম। অতএব তোমাকে বুঝতে হবে সে 4টা এলিমেন্টেরই সংশোধন প্রয়োজন, ঠিক না? জি ম্যাডাম। গুড। তাহলে আমরা এটা তো বুঝলাম যে নয়েজও হতে পারে আমার 4টা এলিমেন্ট থেকে, এবং এটাকে যদি আমি ওভারকাম করতে চাই এই 4টা এলিমেন্টকে মিনিমাইজ করতে হবে। কখনোই কমিউনিকেশনের নয়েজকে বন্ধ করা যাবে না 100%, এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। প্রতিটি চ্যানেলের বা প্রতিটি কমিউনিকেটরের বা প্রতিটি রিসিভারের প্রতিটি মেসেজের কিছু ল্যাপস এন্ড গ্যাপস থাকবে। আমরা এটাকে কি করতে পারি, শুধুমাত্র মিনিমাইজ করতে পারি, কমিয়ে আনতে পারি। এই কথাগুলো এখানে আমার দেয়া আছে। যাব নেক্সট স্লাইডে। জি ম্যাডাম। শেষ, আমার এই ক্লাসটিও শেষ। এখন আমি দেখি আমার আরেকটা ক্লাস আছে লেভেল দেখা যাচ্ছে কি? জি ম্যাম। এটা ছিল ফিডব্যাক। ফিডব্যাকটা তো মনে আছে, বাংলায় যদি এটাকে আমি বলি 50 বার্তা। হ্যাঁ, আমাদের নিউটনের তৃতীয় সূত্রটার কথা মনে আছে যে তুমি যদি কাউকে বল প্রয়োগ করো বা কোনো কিছুতে বল প্রয়োগ করো, সে তোমাকে সমান হারে সে বলটাকে ফিরিয়ে দিবে। এটাই হচ্ছে আমার ফিডব্যাক। যে আমি কাউকে মেসেজ দিচ্ছি এবং সেখান থেকে মেসেজের যিনি এটাকে গ্রহণ করলেন তার যে রিসিভটা বা তার যে রেসপন্সটা বা তার যে একটা মুভ পয়েন্ট, সেটাই হচ্ছে কি ফিডব্যাক। ধরো আমি যদি জানতে না পারি, তোমাদের ক্লাসে মনে আছে আমি যখন কমিউনিকেশন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে ম্যাডাম একা একা ক্লাস নিচ্ছে, ক্লাসে কোনো ছাত্র নেই। হ্যাঁ, কেউ যদি পাশ দিয়ে হেঁটে যায় তখন বলবে ম্যাডাম তো মনে হয় শেষ। হ্যাঁ, ম্যাডাম মনে হয় সব কিছু উল্টাপাল্টা করে ফেলেছে, যেটাকে আমরা বলতে পারি যে নর্মাল সিমটম না অ্যাবনর্মাল সিমটম, সে কথাটাই কিন্তু বলেছিলাম। এবং দেখো সেটারই কিন্তু কিছুটা প্রতিফলন আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে দেখতে পাচ্ছি। আমি কি পড়াচ্ছি তোমরা আদৌ বুঝতে পারছো কি পারছো না, তোমাদের কিন্তু রেসপন্স আমি কিন্তু ওভাবে পাচ্ছি না, সম্ভব না। এবং আমি যে পড়াচ্ছি সেটাও তোমরা বুঝতে পারছো না, আমার ধারণা অবশ্যই প্রবলেম হচ্ছে তোমাদের এটাকে রিসিভ করতে, কিন্তু এরপরে তোমাদের কিছু করার নাই। এই যে কমিউনিকেশন এবং ফিডব্যাক আমি পাচ্ছি যে ভালো রেসপন্স নাই, তোমরা আমার কাছ থেকে পাচ্ছ যে ম্যাডামের খুব বেশি আগ্রহ নাই, এটাই হচ্ছে কি আমার ফিডব্যাক।
ম্যাম, ফিডব্যাকের এই পোর্শনে যদি আমরা আমাদের অনলাইন ক্লাসের এক্সাম্পল দিই, সেটা কি হবে এক্সটেনশনে? মানে ক্লাসরুমের এক্সাম্পল না, না, এই ধরনের এক্সাম্পল আমরা পরীক্ষার খাতায় অন্তত পক্ষে দেব না। হ্যাঁ, আচ্ছা ম্যাম। তাহলে ফিডব্যাকটা তো বুঝতে পেরেছে, এটা একটা রেসপন্স। কার কাছ থেকে রেসপন্স? আমার রিসিভারের কাছ থেকে রেসপন্স। সেটা আমার পজিটিভও হতে পারে, সেটা আমার কি হতে পারে, নেগেটিভ Negative. হতে পারে। যেমন নেগেটিভ হিসাবে যদি বলি, যেমন তোমরা আমাকে বললে যে ম্যাডাম আমি বুঝতে পারছি না, তুমি কিন্তু ফিডব্যাক দিয়েছো আমাকে, কিন্তু তোমার ফিডব্যাকটা আমার কাছে কি প্রতীয়মান হচ্ছে? নেগেটিভ বলে Negative. প্রতীয়মান হচ্ছে, যে না তুমি বুঝতে পারছো না। এর মানে তখন কমিউনিকেটর কি করবে? আবার কমিউনিকেশনে যাবে। এটাই হচ্ছে ফিডব্যাক। অতএব আমার যদি কমিউনিকেশনের ফিডব্যাক না থাকে, তাহলে কিন্তু টোটালি কমিউনিকেশনটা ফেলিওর হয়ে যাবে। আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেছিলাম যে একটা ফিডব্যাকের ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে আজকে কমিউনিকেশন পড়াচ্ছি, আমি কোশ্চেনও করছি কমিউনিকেশন, কিন্তু তোমরা আমাকে উত্তর দিচ্ছ জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং এর উত্তর দিচ্ছ, তাহলে কি এটা কি আমার সোর্স ওরিয়েন্টেড হলো? হলো না না। ম্যাম। এই কথাটাই আমরা প্রথম পয়েন্টটাতে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট স্লাইড যাব। নেক্সট স্লাইডে জি ম্যাম। ইম্পর্টেন্স অফ ফিডব্যাক। যেমন আমরা যখন ক্লাস শুরু করেছিলাম, তখন তোমরা আমাকে বলছিলে ম্যাডাম আপনার সাউন্ডটা আসতে হচ্ছে, তখন কিন্তু আমি চেষ্টা করেছি কিভাবে আমার সাউন্ডটাকে ইমপ্রুভ করা যায়। এটা হচ্ছে রিমুভ দ্য ব্যারিয়ার। হ্যাঁ, যে কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশনকে বাধা দিচ্ছে যে জিনিসটা, সেটাকে আমি চেষ্টা করছি রিমুভ করার জন্য। এই যে রিমুভ করার চেষ্টাই করছি, এটা কার কারণে করতে পেলাম? তোমাদের রেসপন্সটা পাওয়ার পর কিন্তু আমি করতে পারলাম। আদারওয়াইজ আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে আমি যে সাউন্ডটা দিচ্ছি সেটা। একজন হাত উঠিয়েছো কেন বলো দেখি, সুরুজ্জামান। বলো কেন হাত উঠিয়েছো কেন? এখন কথা বলছো না যে? আচ্ছা ঠিক আছে। ম্যাম অন্য সেকশনের তো চলে গেছে মনে হয়। ম্যাডাম ও সব ক্লাসে হাত উঠে রাখে ম্যাডাম। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা তাহলে আমি এখানে কি বোঝানোর চেষ্টা করেছি, যে আমি রেসপন্স পেয়েছিলাম যে ম্যাডাম আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার সাউন্ডটা আসতে হচ্ছে বা স্লাইডটা শেয়ারে যাচ্ছে না। ফিডব্যাকটা পাওয়ার পর কিন্তু আমি এটাকে রিকভারি করার চেষ্টা করছি। এটাই হচ্ছে কি রিমুভ দ্য ব্যারিয়ার, যে ব্যারিয়ারটাকে আমি মিনিমাইজ করার চেষ্টা করছি। কখন আমি এই কাজটা করলাম? তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পর। ধরো তোমরা যদি আমাকে রেসপন্সটা না করতে, তাহলে কি আমি এই দুটো কাজ করতাম, যে কি করে স্লাইডটাকে শেয়ার করা যায় বা আমার এই মেসেজটাকে কিভাবে আরেকটু লাউডলি করা যায়? করতাম না কিন্তু। এটাই হচ্ছে আমার ফিডব্যাকের ইম্পর্টেন্স, যে আমি অন্যান্য কাজগুলো সঠিকভাবে চালিয়ে নিতে পারবো এবং কমিউনিকেশনটি ফ্রুটফুল হবে। হয়েছে? জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ম্যাম ফিডব্যাকটা কি সবসময় ভার্বাল হতে হবে, এরকম কোনো কথা আছে কি ম্যাম? না, ফিডব্যাক সবসময় ভার্বাল হবে না। ফিডব্যাক আমার বিভিন্ন ভাবে হতে পারে। যেমন
আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম মনে আছে যে টাইপস অফ কমিউনিকেশন, এবং কমিউনিকেশন যে আমি করছি, ধরো আমি ক্লাসে তোমাকে মনে আছে যে বলেছি ইশারা দিয়ে ডাকছিলাম, আমি জাস্ট আমার কমিউনিকেট করার জন্য নন ভার্বাল কমিউনিকেশন যেটাকে আমি বলেছিলাম। জি ম্যাম। হ্যাঁ, অথবা আমি বলেছিলাম যে আজকে তোমরা ক্লাসরুমে বসে আছো, আমি তোমাদের জন্য কিছু টক জাতীয় খাবার তেঁতুল নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের কি আসে, এক ধরনের স্যালাইভেশন হয়। হ্যাঁ, এটা একটা কিন্তু রেসপন্স, এটা কিন্তু আমি কমিউনিকেট করছি। তারপরে বলেছিলাম যে আমি এই মুহূর্তে যদি কিছু রিচ ফুড নিয়ে আসি, যেমন বার্গার হতে পারে, পিৎজা হতে পারে আমার স্মেলি কিছু মানে আইটেম, রাইস আইটেম, বিরিয়ানি টাইপের এই ধরনের খাবার যদি নিয়ে আসে, আমার কিন্তু তখন আমি কি করলাম, জাস্ট এভাবে একটা নিঃশ্বাসের মাধ্যমে রেসপন্স নিয়ে পরবর্তীতে আমার চোখে মুখে ইত্যাদি প্রকাশ করলাম। অথবা ধরো ক্লাসে আমি খুব জোরে তোমাদেরকে একটা বকা দিলাম, তখন আমার চোখ মুখ কেমন ভিন্ন রকম হয়ে যাবে। এই যে রেসপন্স, আমি কিন্তু যখন বকা দিয়েছি বা ডাকলাম বা কিছু স্যালাইভেশন হলো, এই কথাগুলো কি আমি মুখে বলেছি? বলিনি। না ম্যাম। বিভিন্ন ধরনের এক্সপ্রেশন শো করেছি, যেটাকে আমরা টাইপের মধ্যে বলেছিলাম যে নন ভার্বাল কমিউনিকেশন, সেখানেও কিন্তু তুমি রেসপন্স করছো। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ম্যাম ফার্মারের নন ভার্বাল রেসপন্সটা কেমন হবে, মানে ফিডব্যাক যদি দিতে চায় ফার্মার? আচ্ছা, ভেরি গুড। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ম্যাম চাঁদপুর, তবে আমি লোকাল হচ্ছে ঢাকাতে। থাকো ঢাকাতে? এখন কোথায় আছো? ঢাকাতে। ঢাকায় থাকলে ফার্মারের কাছে যাবে কিভাবে? আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি একটা টেকনোলজি নিয়ে গেলাম কৃষকের কাছে, তোমাদের খুব পরিচিত একটা টেকনোলজির কথা যদি আমি বলি, গুটি ইউরিয়া, সবাই চেনো, জানো এটা। গুটি ইউরিয়া কৃষকের কাছে যখন আমি নিয়ে গেলাম, বললাম যে এটা আপনি প্রয়োগ করবেন, সে বললো স্যার এটা তো আমি অনেকদিন যাবতীয় প্রয়োগ করছি। ঠিক আছে, করেন, এভাবে এভাবে করবেন, আমি ধরো উপদেশ দিয়ে আসলাম। তারপর সে কি করলো, আমার কথা মতোই প্রয়োগ করলো। এবং আমি যেহেতু ওখানকার একজন এক্সটেনশন ওয়ার্কার, আমি যখন তার ফিল্ডে ভিজিটে গেলাম, আমার ওই ওই জায়গাটিতে পৌঁছানোর সাথে সাথে তার যে ফেসের এক্সপ্রেশন একটি থাকবে, এবং তার গাছের যে একটি রেসপন্স রয়েছে, যেমন আমার গাছের গ্রোথ ভালো হবে ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু আমাকে সেটা তার ফেস দেখে বোঝা যাবে। আচ্ছা, এটা আমি সব পজিটিভ কথা বললাম। এখন ধরো আমাদের পোকামাকড়ের কিন্তু বেশ ভালো আক্রমণ হয়, বিশেষ করে আমার বেগুন যদি তোমরা কিনে থাকো বাজার থেকে, নর্মালি বেগুন যদি তুমি 5টা বেগুন কিনো, প্রায় 2টার মধ্যে তুমি কিন্তু পোকার কিছু সিমটম দেখতে পারবে, এক্সেপ্ট বিটি ব্রিঞ্জাল। বিটি ব্রিঞ্জালকে নিয়ে আমি আলোচনা করছি না, নর্মাল পোকার আমি বেগুনের কথা বলছি। আচ্ছা, গেলাম, এবং কৃষককে তুমি যদি যে কোনো ইনসেক্টিসাইড রিকমেন্ড করো যে আপনারা বেগুনের জন্য এই ইনসেক্টিসাইডটা দিবেন, প্রথম কথাই তোমাকে বলবে স্যার বহু দিচ্ছি, এগুলা পোকা মরে না, দিনে এখন আমি 3বার দেই। তখন আমি বললাম যে ঠিক আছে, এই ইনসেক্টিসাইডটা দিয়ে দেন। যদি কাজ না করে, তোমাকে দেখলেই বলবে যে আপনি যান, এখন আমি এখন খুব ব্যস্ত আছি, এখন আমার এটা শোনার সময় নেই, ইত্যাদি ইত্যাদি। ওই যে তার যে এক্সপ্রেশন, সেই জিনিসটা হবে। এখন তোমার যেটা কোশ্চেন ছিল যে নন ভার্বাল হচ্ছে জাস্ট ওই কৃষকের যে ফেসিং এক্সপ্রেশনটা রয়েছে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে সে এটাকে নেগেটিভ ফিডব্যাক বা পজিটিভ ফিডব্যাক করছে না। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা, না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমার আসলে কিছুই নেই, এটা শেষ স্লাইড ছিল। আমরা কিন্তু আজকে কি করলাম, পুরাতন ক্লাস নিয়ে আলোচনা করলাম। আমি জাস্ট ছোট্ট করে তোমাদেরকে নতুন যে লেসনটায় ঢুকবো সেটা দিয়ে একটু আলোচনা করব। আজকে আমাদের নতুন যে সেশনটি শুরু হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডিনামিক্স দিয়ে আমাদের শুরু। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে কি দিলাম স্লাইডে? জি ম্যাম। মিনিং অফ গ্রুপ
meaning of group dynamics, importance of group dynamics and types of group, এই স্লাইডগুলো নিয়ে আমরা আলোচনা করব। সব হয়তো আজকে আমি পারবো না, ইনিশিয়ালি আমি জাস্ট তোমাদেরকে গ্রুপের মেসেজ দিতে চাই। গ্রুপ কাকে বলে যদি আমি জিজ্ঞাসা করি, তোমরা সবাই জানো গ্রুপটা কি। আমি স্লাইড পরে দেখাচ্ছি, আমি কিন্তু এখন শুরু করছি, আমি কিন্তু এখন প্রিভিয়াস স্লাইড নিয়ে আলোচনা করছি না, নতুন পড়া, অতএব মনোযোগটাকে কিন্তু একটু বাড়াতে হবে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, গ্রুপটা কি? আমরা সবাই জানি গ্রুপ হচ্ছে এখানে কিছু লোক থাকবে। এখানে কিছু লোক বলতে আমি কি বোঝাতে চাই, দুইয়ের অধিক কিছু পিপল থাকবে, এবং শুধু থাকবে বললেই হবে না, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কমিউনিকেশন হতে হবে, যেটাকে আমরা বলে থাকি রেসিপ্রোকাল কমিউনিকেশন অ্যামাং দেম। এবং এখানে আরেকটা বিষয় থাকতে হবে, কমিউনিকেশন হচ্ছে কিন্তু প্রত্যেকের ইস্যু হতে হবে সিঙ্গেল ইস্যু। যেমন ধরো তোমরা আজকে আমার ক্লাসে স্টুডেন্টস রয়েছে 119 জন ছাত্রছাত্রী রয়েছে, আমার 119 জন ছাত্রছাত্রী কিন্তু 119 জায়গায় বসে আছে। এখন আমি যখন তোমাদেরকে এখানে পড়াচ্ছি, গ্রুপ নিয়ে পড়াচ্ছি, এখন তুমি যদি অন্য কিছু নিয়ে আলোচনা করো, কথা ধরো তুমি এখন আজকে এগ্রোনমির কিভাবে উইডিং করতে হবে সেটার ক্লাস করো বা সেটা নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমার সাথে কিন্তু আমার একটা কি হবে না, এই গ্রুপের কমিউনিকেশন হবে না। এই গ্রুপ যে সাবজেক্টটা পড়াচ্ছি এটার কমিউনিকেশন হবে না, এর মানে তুমি আর আমি মিলে একটা গ্রুপ হবে না। তাহলে এখানে কি হতে হবে, যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, দুইয়ের অধিক লোক থাকতে হবে, তাদের মধ্যে একটা কমিউনিকেশন হতে হবে, এবং তাদের মধ্যে একটা সিঙ্গেল সাবজেক্ট ম্যাটার থাকবে, এবং প্রত্যেকে সবার সম্মিলিত, তোমাদের ম্যাডামের এবং আমার যে এখানে 119 জন ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকের উদ্দেশ্য হবে যে আজকে ক্লাস শেষে আমরা গ্রুপ কাকে বলে সেটা জানবো। তাহলে দেখো, আমার অবজেক্ট গোল ফিক্সড, সাবজেক্ট ম্যাটার ফিক্সড, এবং কমিউনিকেশন হচ্ছে আমাদের মাঝখানে, এবং আমাদেরকে দুইয়ের অধিক লোক এখানে হতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, গ্রুপ বলতে পারবো। একটা জায়গায় যদি ব্যত্যয় ঘটে তাহলে সেটাকে আমরা গ্রুপ বলবো না। এখন দেখি আমাদের গ্রুপের ডেফিনেশন কি আছে। এই দেখো, আমি এখানে কি বোঝাতে চেষ্টা করেছি, এ গ্রুপ ইজ ডিফাইন্ড অ্যাজ, কিভাবে আমি গ্রুপটাকে ডিফাইন করতে পারি। ম্যাডাম স্লাইডটা ম্যাডাম অর্ধেক আসতেছে ম্যাডাম, খুব বেশি বড় হয়ে গেছে তো ম্যাডাম, লাস্টের 3টা পয়েন্ট আসতেছে শুধু। তাই? জি ম্যাম। না, তোর ফোনের সমস্যা মনে হয়। না, ফোনের সমস্যা না ম্যাডাম। হ্যাঁ, ফোনে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা নাহিদ তুই জুম আউট করে নে, আচ্ছা ঠিক তাহলে আছে, ঠিক হয়ে যাবে। ঠিক করছি ম্যাডাম। আচ্ছা, এখানে কি বলেছি, এ ইউনিট অফ টু অর মোর পিপল, এর মানে দেখো গ্রুপ হতে হলে আমার একা একা গ্রুপ করা যাবে না, এখানে দুইয়ের অধিক লোক থাকতে হবে, সর্বনিম্ন আমার 2 জন অথবা তার বেশি থাকতে হবে। নেক্সট পয়েন্টে বলেছি ইন রেসিপ্রোকাল ইন্টারেকশন অথবা কমিউনিকেশন ইচ আদার, একে অন্যের সাথে কমিউনিকেশন হতে হবে। ইন এ অর্গানাইজড ম্যানার, ওই যে আমি বললাম যে এক একজন বিক্ষিপ্ত ভাবে আলোচনা করছে তাহলে কিন্তু হবে না, একটা সিঙ্গেল ইস্যু নিয়ে আমাকে আলোচনা করতে হবে, এবং প্রত্যেকের একটি টাস্ক থাকতে হবে। যেমন এটা আমি তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে প্রত্যেকটি নিজস্ব টাস্ক, কিরকম টাস্ক থাকতে হবে, যেমন ইউনিভার্সিটির যদি আমরা একটা বলি যে এটা একটা গ্রুপ, এখানে দেখো কি করছে, টিচাররা ক্লাস ডেলিভারি দিচ্ছে যে এই জিনিসগুলো শিখতে হবে, ছাত্ররা কি করছে সেটাকে রিসিভ করছে, পরীক্ষা দিচ্ছে ইত্যাদি। এর জন্য সহায়ক কি রয়েছে, আমার বিভিন্ন ধরনের অফিসিয়াল স্টাফ রয়েছে, একাডেমিক স্টাফ আছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। সবাইকে কন্ট্রোল করছে আমার অ্যাডমিনিস্ট্রেশনের একটি লাইন রয়েছে। এই যে দেখো, প্রত্যেকের একটি আলাদা আলাদা কাজ রয়েছে, সেটাই। এখন ধরো আমি টিচার, এখন আমি যদি টিচার হয়ে তোমার কাজটাও করি বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজটাও করি বা আমার স্টাফ যারা রয়েছে তাদের কাজটাও করি, তাহলে কি হবে, আমি আমার যে কাজটুকু রয়েছে সেটা পারফেক্টলি করতে পারবো না। এই কারণে তোমাকে গ্রুপ হতে হলে প্রত্যেকের জন্য লাইন আপ কাজ থাকতে হবে, সেটাই আমরা বলছি পারফর্ম এ টাস্ক অর অ্যাক্টিভিটি। এবং লাস্ট পয়েন্ট আমরা বলছি তো অ্যাচিভ এ কমন গোল। কমন গোল কি ছিল, আমরা আজকের এই এক্সটেনশনের সাবজেক্ট ম্যাটারটি নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কিছু লার্ন করব। এটা হলো আমার টোটাল একটি গ্রুপের কনসেপ্ট। তাহলে দেখো, ফাইনালি যদি আমি বলি একটা গ্রুপ হতে হলে 2 এর অধিক লোক লাগবে, তাদের মধ্যে একটা কমিউনিকেশন হতে হবে, এবং তারা একটা সুসজ্জিত ভাবে থাকবে, যে এ থাকবে, এর কাজ এটি,
এবং তাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট গোল থাকবে এবং গ্রুপের একটি ফিক্সড গোল থাকবে। এটাকে আমরা গ্রুপ বললাম। আমাদের তো পড়ার বিষয় আজকে গ্রুপ না, হ্যাঁ, কি গ্রুপ ডিনামিক্স। ওই সাথের অর্থটার মিনিংটা কি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। এই তোমাদের নয়েজ হচ্ছে। এখন আমার যে হেডলাইনটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডিনামিক্স। ডিনামিক্স বলতে আমরা এখানে যেটা বুঝি, এই যে আমার একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপে কি ফোর্স কাজ করছে বা যে পাওয়ারের কারণে বা যে রুলসের কারণে গ্রুপের যে মেম্বাররা রয়েছে তারা তাদের কাজগুলোকে করতে পারছে বা একে অন্যের সাথে কমিউনিকেট করছে, সেটা হচ্ছে ডিনামিক্স। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে একটা পাওয়ার, এই গ্রুপের মধ্যে যে পাওয়ারটি রয়েছে, যে পাওয়ারের বলে আমার গ্রুপ মেম্বাররা কাজ করে থাকে বা তাদের চাওয়া পাওয়া কি রয়েছে সেটা রিয়েকশন শো করে বা তাদের যে প্রবলেম রয়েছে সেটাকে সলভ করে, সেটা হচ্ছে গ্রুপ ডিনামিক্স। তাহলে দেখো এটা কি বলেছি, এটা একটা প্রসেস। এর মাধ্যমে পিপল কি করবে? ইন্টারেক্ট ইন এ গ্রুপ এনভায়রনমেন্ট। দিস প্রসেস ইনক্লুডস নর্মস, রুলস, relation, development, need to belong, social influence and effects on behavior. কি বলেছিলাম যে এটা একটা গ্রুপের পাওয়ার বা একটা মোশন বা যেটা বাংলায় যদি বলি একটা গতি বা তার কিছু রুলস রেগুলেশন, যার কারণে একটা গ্রুপের মধ্যে লোকজন নিজেদের মধ্যে ইন্টারেক্ট করবে, কাজ করবে এবং তারা সিভিলাইজড হয়ে এই জিনিসগুলোকে মেনটেন করবে। যে বলের কারণে সে বলটা হচ্ছে ডিনামিক্স। তাহলে গ্রুপ ডিনামিক্স কি? গ্রুপের যে বল সেটাই হচ্ছে গ্রুপ ডিনামিক্স এবং এর কারণে গ্রুপের মেম্বাররা কাজ করবে। একটু আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা? ম্যাম আবার একটু। আচ্ছা, প্রথমে আমরা পড়েছি গ্রুপ। গ্রুপ কাকে বলে? গ্রুপ তো আমরা বুঝলাম যে কয়েকটা লোক নিয়ে একটা গ্রুপ এবং এই গ্রুপের মেম্বারদের নিজস্ব কিছু কাজ থাকবে, তারা কমিউনিকেট করবে একে অন্যের সাথে এবং ফাইনাল তাদের একটি গোল থাকবে। এই যে আমরা 10-12 জন মিলে যে একটা গ্রুপ হলাম, 10-12 জনের মতামত সবসময় এক হবে? এক হবে না। এবং এই যে 10-12 জনের কথা আমি বললাম, প্রত্যেকের কি কাজ একটি না, এক একজনের এক একটি কাজ। ধরো আমাকে কাজ দিল, উদাহরণ হিসেবে যদি বলি, তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে দিলাম গ্রুপ ডিনামিক্স এর উপর। এখানে কি করবে? ধরো 5 জনের একটা গ্রুপ আমি করে দিলাম। 5 জনের গ্রুপ করে দিলে একজন হয়তো ম্যাটেরিয়াল কালেক্ট করলো, একজন এটাকে টাইপিং করলো, একজন ধরো ফরম্যাটিং করে দিল, হয়তো বা একজন প্রেজেন্টেশন করলো, ইত্যাদি ইত্যাদি কাজ করলো। এই প্রতিটি লোক যখন কাজ করছে তখন কিন্তু সে কিছু এক্সপ্রেশনে গিয়েছে। যে ম্যাটেরিয়াল কালেক্ট করেছে সে কিন্তু বলেছে যে এই ম্যাটেরিয়াল গুলো তো পাচ্ছি না নেটে, এইটা কেমন কঠিন কাজ হয়ে গেল, বা খুব ইজি হলে বলবে যে খুব ইজি একটা বিষয়, ইত্যাদি। তার এক্সপ্রেশন একটা হবে। যে সাজাচ্ছে তার আরেক রকমের একটা এক্সপ্রেশন হবে এবং যে প্রেজেন্টেশনে যাবে তার আরেক রকম একটা এক্সপ্রেশন হবে। এই যে গ্রুপের প্রতিটি লোক কিছু রুলস রেগুলেশন মেনে কাজ করলো, কিন্তু ফাইনালি কি করলো? গ্রুপ ডিনামিক্স এর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করলো এবং একে অন্যের সাথে যখন ইন্টারেক্ট করলো, কেন ইন্টারেক্ট করলো? যে আমার দরকার, তার সাথে তুমি যে ম্যাটেরিয়াল কালেক্ট করলো তার সাথে যদি যিনি এটাকে লিখবে সে যদি কমিউনিকেট না করে তাহলে কিন্তু রাইট আপটা হবে না। এই যে তার নিজের ইচ্ছায় হোক বা দলের কারণেই হোক বা ম্যাডামের প্রেশারের কারণেই হোক কমিউনিকেট করে একটা ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি করছে, যে কারণে তৈরি করছে, যে বলের জন্য, যে প্রেশারের কারণে তৈরি করছে, সেটাই হচ্ছে ডিনামিক্স। মানে একটা গ্রুপের মধ্যে যে মোশন ঘুরে বা যে মোশনের কারণে পিপলরা কাজ করবে সেটা হচ্ছে ডিনামিক্স। এবং এই ডিনামিক্সটি যখন গ্রুপে কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে গ্রুপ ডিনামিক্স। লাস্ট লাইনটা বোঝা যাচ্ছে না।
ম্যাম ইফেক্ট অন ইন্ডিভিজুয়ালের পরে ম্যাম টাস্ক বারের কারণে দেখা যাচ্ছে না নিচের তিনটা এন্ড এর আগে আর পরের ওয়ার্ড। ম্যাম আপনি মুখে বলে দেন তাহলেই হবে। একটু ওয়েট করো। এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা এইটুক পর্যন্তই আলোচনা করব। আমরা নেক্সট যাব না, আমরা নেক্সট ক্লাসে নেক্সট আইটেম আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি পড়াবো তোমাদেরকে ইম্পর্টেন্স অফ গ্রুপ এবং টাইপস অফ গ্রুপ। তাহলে আজকে আমাদের নতুন ক্লাস থেকে কি কি জানলাম, যে হোয়াট ইজ গ্রুপ এবং গ্রুপ ডিনামিক্স। আচ্ছা, যে আমাকে প্রশ্ন করেছিল যে ম্যাডাম ডিনামিক্স কি, তার কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে কি আমি আজকে এখানে ক্লাসটাকে ক্লোজ করে দিচ্ছি? জি ম্যাম। আচ্ছা, তোমাদের সাথে আমার নেক্সট কবে দেখা হবে? আবার নেক্সট মঙ্গলবার 9টায়। মঙ্গলবার ম্যাম। অ্যাটেন্ডেন্স কি ম্যাম ইয়ার থেকে না অ্যাটেন্ডেন্স হবে? না, অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা সিস্টেম করা আছে। তবে যেহেতু ভালো কথা একটা উঠিয়েছো, আমি তালহাকে একটা মেসেজ দিয়েছিলাম গতকালকে। তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স ডিটেলস আকারে আমাদের কাছে আসে, অতএব এই জায়গাটি তোমরা কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? কারণ একদম ডিটেলস আছে, তুমি কখন ঢুকলে, কখন বের হলে, তুমি কতক্ষণ আমার ক্লাস করলে, তোমার আইডি কি। এবং এখানে আরেকটি মেসেজ তোমাদেরকে আমি দিয়ে রাখি, যেমন লেভেল 4 এর একজন ছাত্রকে দেখলাম, সে তার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সে যখন এই নামটি দিয়েছে, আমাদের স্ক্রিনে যখন ডোনাল্ড ট্রাম্প এসছে, তার কিন্তু আইডিও আসেনি, তার কিন্তু কোনো কিছু কাউন্ট হয়নি। অতএব নিজেকে এভাবে বঞ্চিত করো না ভিন্ন নাম দিয়ে, ঠিক আছে? তোমার অরিজিনাল নাম এবং তোমার আইডি অটোমেটিক চলে আসবে, তোমাকে দিতে হবে না, ঠিক আছে? অতএব জি ম্যাম। কিছু করার চেষ্টা করো না। হ্যাঁ, আমার মনে হয় নেক্সট ক্লাসের জন্য টিচার অপেক্ষা করবে। আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।